2018 রোড সেফটি মুভমেন্টে ছাত্ররা স্লোগান দিচ্ছে পুলিশ কোড চ্যাটের বাল। এটা আমরা জীবনে কল্পনা করিনি যে চ্যাটের বাল বলে ছাত্ররা রাজনৈতিক স্লোগান দেবে আর কি। হ্যাঁ, সো আপনি কিছু মনে করবেন না। সেটা হচ্ছে যেমন ধরেন আমার এখানে এসে বলতো যে এই তুমি কবে খতনা করবে। হ্যাঁ, মানে তার আক্রমণটা আমার পুরুষাঙ্গে এসে ওইখানে, মানে আমি তাহলে নিজেকে সেভ করার জন্য সরে যাবো, আমি আলোচনা থেকে সরে যাবো। হ্যাঁ, এই অ্যাটিটিউড নিয়ে এসে আমাকে ওইখানে। বাট আমি তো ডাক্তার, আমার তো যৌনাঙ্গ পুরুষাঙ্গ নিয়ে কোনো প্রেজুডিস নাই এবং ওটা নিয়ে আমার কোনো লজ্জাও নাই। হ্যাঁ, তো তখন আমি 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 এই জিনিসগুলোকে আমি দেখতাম যে মানে বিইং এ হিন্দু আমাকে এসে বলতেছে খতনার কথা। হ্যাঁ, যে আমার পুরুষাঙ্গের চামড়া আমি কেন কাটিনি, কখন কাটবো। হ্যাঁ, তো এটা বলে লজ্জা দেওয়া এগুলো থেকে আসতে পারে। এবং আমি যে এই গালিগুলো দেই, আমি যে মুখ খারাপ করি, এই মুখ খারাপের জন্য আমি এতদিন টিকে আছি, আদারওয়াইজ টিকতে পারতাম না। হ্যাঁ, 2 নাম্বার জিনিস। পিনাকি খতনা করিয়ে মুসলমান হয়েছে। পিনাকি বললেন, আমার নিজের খতনা আমি নিজেই করিয়েছি। আমি একজন ডাক্তার। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। পিনাকি ভট্টাচার্য মুসলমান হয়েছে নিজের খতনা নিজে করিয়ে। আসুন ভিডিওটা দেখুন। 2018 রোড সেফটি মুভমেন্টে ছাত্ররা স্লোগান দিচ্ছে পুলিশ কোড চ্যাটের বাল। এটা আমরা জীবনে কল্পনা করিনি যে চ্যাটের বাল বলে ছাত্ররা রাজনৈতিক স্লোগান দেবে আর কি। হ্যাঁ, সো আপনি কিছু মনে করবেন না। সেটা হচ্ছে যেমন ধরেন আমার এখানে এসে বলতো যে এই তুমি কবে খতনা করবে। হ্যাঁ, মানে তার আক্রমণটা আমার পুরুষাঙ্গে এসে ওইখানে, মানে আমি তাহলে নিজেকে সেভ করার জন্য সরে যাবো, আমি আলোচনা থেকে সরে যাবো। হ্যাঁ, এই অ্যাটিটিউড নিয়ে এসে আমাকে ওইখানে। বাট আমি তো ডাক্তার, আমার তো যৌনাঙ্গ পুরুষাঙ্গ নিয়ে কোনো প্রেজুডিস নাই এবং ওটা নিয়ে আমার কোনো লজ্জাও নাই। হ্যাঁ, তো তখন আমি 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 এই জিনিসগুলোকে আমি দেখতাম যে মানে বিইং এ হিন্দু আমাকে এসে বলতেছে খতনার কথা। হ্যাঁ, যে আমার পুরুষাঙ্গের চামড়া আমি কেন কাটিনি, কখন কাটবো। হ্যাঁ, তো এটা বলে লজ্জা দেওয়া এগুলো থেকে আসতে পারে। এবং আমি যে এই গালিগুলো দেই, আমি যে মুখ খারাপ করি, এই মুখ খারাপের জন্য আমি এতদিন টিকে আছি, আদারওয়াইজ টিকতে পারতাম না। হ্যাঁ, 2 নাম্বার জিনিস। আপনি টের পান যে গালি কাজে দেয়? নিশ্চয়ই কাজে দিচ্ছে। আমার কাছে বলে কেউ আপনি কেন কখন খতনা করবেন এটা বলবে? জীবনে কেউ বলবে? আচ্ছা, আরো সময় একেবারে শেষ, কিন্তু জানার অনেক কিছু প্রশ্ন অনেক। খুব ছোট করে যদি বলেন, আমরা দেখি যে আপনি এলিটদের ব্যাপারে আপনার একরকম অস্বস্তি আছে, অ্যালার্জি আছে, ঠিক কেন এটা তৈরি হয়েছে আপনার ভেতরে? আমার তো কোনো অস্বস্তি নেই, আমি তো পছন্দ করি না এলিটদেরকে। বাংলাদেশের এলিটদেরকে পছন্দ করি। বাংলাদেশের এলিটরা এলিট হয়েছে কিভাবে জানেন? বাংলাদেশের এলিটরা এলিট হয়েছে চুরি করে, অন্যের সম্পদ দখল করে, এবং এটা নানা স্পেলে হয়েছে। হ্যাঁ, এবং আমাদের ফুল কমেডির মধ্যে এটা আছে আর কি। এবং এই এলিটদের এত দরিদ্র ঘৃণা, কারণ এরা সবাই দখল করে 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 করে, এরা তো হিস্টোরিক্যালি এলিট না। হ্যাঁ, হিস্টোরিক্যালি এলিট না, এবং সেটা দখল করে, সম্পদ দখল করে, বিহারিদের সম্পদ দখল করছে, একসময় হিন্দুদের সম্পদ দখল করছে, এখন তারপরে আওয়ামী লীগেররা পাকিস্তানিদের সম্পদ দখল করছে। এইভাবে দখল করে 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 এরা এলিট হয়েছে, এবং এদের মধ্যে চরম দরিদ্রহীনা। হ্যাঁ, আপনি দেখেন বাংলাদেশে, আপনি ঢাকা শহরে যদি 100টা ফ্ল্যাট থাকে, আপনি 100টা ফ্ল্যাটের সামনে লিফটের, যেখানে লিফট আছে সেই লিফটের সামনে যাবেন, দেখবেন সেটার মধ্যে কমপক্ষে 50টা লিফটে লেখা আছে এই লিফট কাজের বুয়া এবং ড্রাইভার ব্যবহার করবে না। কি পরিমাণে দরিদ্র ঘৃণা। হ্যাঁ, মানে এই লিফট শ্রমিকদের জন্য নহে, অথচ শ্রমিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লিফট, সবচেয়ে জরুরি। তো এই লেভেলের চরম দারিদ্র ঘৃণা যে এলিটদের মধ্যে, তাকে তো কোনো স্পেস দেওয়া উচিত না। আমি তো তাদেরকে কোনো স্পেস দিতে চাই না। আমি তো একসময় বলতাম যে, বাধ্য ধরেন আমি রিক্সাওয়ালাকে তুই বলে ডাকি, কেন আমি তুই বলবো? একজন বয়স্ক দুম করে মেরে দিই আমি রিক্সাওয়ালা গায়ে গায়ে আমি হাত তুলে দিই, কেন? কারণ গরিব, মারা দেয়, সহজে মারা দেয়। হ্যাঁ, এই যে দরিদ্র ঘৃণা, এবং এই দরিদ্র ঘৃণা কিন্তু মাদ্রাসার ছেলেদের প্রতিও আছে। মাদ্রাসার ছেলেদের দেখতে পারে না, কারণ তার দরিদ্র।
দরিদ্র পরিবার থেকে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন না করেই পারছি না। এক সময় বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে আপনি এখন ডানদের দুঃখ কষ্ট এটা আপনি দেখেছেন এবং তাদের পক্ষে আপনি কথা বলছেন। আপনার কি মনে হয় যে আসলে বাম রাজনীতির ভবিষ্যৎ বাংলাদেশে কি আসলে আছে এবং সেটা কি রকম হতে পারে? এই থেকে ধরেন, এই যে আমি রাজনীতিকে এইভাবে ডান বাম করে ব্যাখ্যা করাটা মুশকিল এই মুহূর্তে, কারণ এখন রাজনীতি এত কমপ্লেক্স হয়ে গেছে যে এইভাবে বলাটা মুশকিল। বাট স্টিল ডান বাম বললে বোঝে যে আসলে কি বলতে চায়, সেই জন্যই আমি এইভাবে উত্তরটা দিচ্ছি। কিন্তু আপনি এটা মনে করেন না যে মানে ডান বামের এই ন্যারেটিভটাকে আমি ঠিক আগে 70 দশকে যেভাবে ছিল আমি সেভাবে এটাকে বিবেচনা করি, তা কিন্তু না। আমি যে অ্যাক্টিভিজমটা করি, অ্যাক্টিভিজমের কোর খুবই সিম্পল। আমার অ্যাক্টিভিজমের কোর হচ্ছে দুইটা জিনিস: ইনসাফ, সাম্য। ন্যায় এবং ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে তো আপনার সবার স্বার্থটাকে দেখতে হবে, তাই না? এবং আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনি দীর্ঘদিন আমেরিকায় ছিলেন। ধরেন একটা রাস্তায় একটা গাড়ি একটা লোককে মেরে দিল, কার কথাটাকে কোর্ট সবচেয়ে বেশি আমলে নেবে? যাকে মেরে দেওয়া হয়েছে তার কথাটা আমলে নেবে, তাই না? নিশ্চয়ই। সেই জন্য আপনি রাইট পজিশন, পলিটিক্যাল পজিশনটা কোথায়, এটা সবসময় আপনি খুঁজে পাবেন মজলুমের দিকে, যে নিপীড়িত, যে দরিদ্র, যে কিছু পায়নি, যে সব হারাইছে, যে শোষিত, তার দিকে আপনি সত্যটাকে খুঁজে পাবেন। সত্য সবসময় দিকে থাকে, মজলুমের কাছে থাকে। হ্যাঁ, আমি সবসময় মজলুমকে আমি এটা দেখি, যে মজলুম। আপনি ঠিক কখন বুঝলেন যে মজলুম আসলে কারা? কারণ বাম রাজনীতি তো মজলুমের পাশে থাকার রাজনীতিটার কথাই বলে, তো আপনি তো সেখানেই সেই রাজনীতির সাথেই ছিলেন। কখন আপনার ভিতরে এই ট্রানজিশনটা আসলো? আমার প্রথম ছিল, আমার প্রথম স্বপ্নভঙ্গ হলো আমি যখন রাজশাহী থেকে ঢাকায় আসলাম। রাজশাহীতে কিন্তু আমাদেরকে মফস্বলের রাজনৈতিক দল, কিন্তু আমাদের যারা রাজনৈতিক গুরু ছিলেন তারা আমাদেরকে সত্যিকারের কমিউনিস্ট হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। এটা আমি তাদের উপরে পূর্ণ রেসপেক্ট রেখেই বলব। যেমন ধরেন, আমাকে শ্রমিক এলাকায় পাঠিয়েছে, ওখানে একটা পাটকল ছিল, ওই জুট মিলে আমাকে পাঠিয়েছে সংগঠনের কাজে। আমি ওখানে শ্রমিকদের সাথে কাজ করেছি, আমি শ্রমিকদের সাথে মিটিং করেছি, আমি তাদের জীবনটা জানি কিরকম। আমাকে ক্ষেত মজুরদের সাথে কাজ করতে পাঠিয়েছে। পুটিয়াতে আমি ক্ষেত মজুরদের সাথে কাজ করেছি। পুটিয়ার জায়গাটার নামটা আমার মনে নাই, কিন্তু পুটিয়া গ্রামের মধ্যে আর কি ক্ষেত মজুরদের সাথে আমি কাজ করেছি। আমি বাগমারায় কাজ করেছি ক্ষেত মজুরদের সাথে, কৃষকদের সাথে কাজ করেছি, কৃষক সমিতির কাজ করেছি। তো এমনকি আমাদের ছিল ওই মেডিকেল কলেজে আমরা যে ডিসেকশন করি না, ওই যে ডেড বডি ডিসেকশন করি, তারপরে ওইখানে ডোম থাকে, ওই ডোমদের একটা এলাকা ছিল, হ্যাঁ, ডোমদের একটা পাড়া ছিল। রাজশাহীতে টিবি হসপিটালের পাশে একটা বস্তির মতো অঞ্চল, যেখানে ডোমেরা থাকতো, যারা আমাদের মেডিকেল কলেজে কাজ করতো, যাদের পরিবারের অনেক লোকজন। তারা শুধু মেডিকেল কলেজে কাজ করতো না, তারা ডোম হিসাবে, ধাঙ্গর হিসাবে অন্য কাজও করতো, মানে সুইপার হিসেবে কাজ করতো। আমি সুপার কলোনিতে ছিলাম, থেকেছি। তো আমার পলিটিক্যাল গ্রুমিংটা কিন্তু ওইভাবে হয়েছে। হ্যাঁ, আমি ঢাকায় এসে দেখলাম, ঢাকায় তো কমপ্লিটলি ডিফারেন্ট কমিউনিস্ট পার্টি, এটার মধ্যে কোনো কমিউনিস্ট ইডিওলজি নেই। হ্যাঁ, এটা পিওর মিডল ক্লাস, আপার মিডল ক্লাসের। এটা কত সালের কথা? আমি যখন আসলাম ধরেন 92 ঢাকায় আসলাম। হ্যাঁ, এবং আমি এটা মঞ্জুরুল হাসান খানের সাথে একটু দ্রুত শেষ করতে হবে, দ্রুত যেতে হবে। আমি আপনার সাথে এই বিষয়ে আসলে কথা চালিয়ে যেতে পারবো, দীর্ঘ সময় শুনতে পারবো, আগ্রহ শুনতে। যেটা বুঝলাম যে আপনার আসলে তাহলে বেশ অনেকটাই সময় লেগেছে একদম সরে আসতে, কারণ আপনার কি শাহবাগের সময়টাতে আপনার কি মনে হয়নি যে আসলে এটা শাহবাগের মুভমেন্টটা যে খুব ক্ষতিকর হয়ে যাচ্ছে? এটা আপনি কখন টের পেলেন? শাহবাগের ঘটনার পরে? 2013 5 মিনিট পরে, 2013 5 মিনিট পরে এটা টের পেলাম। এটা আসলে সম্ভব না। এটা যারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন, হ্যাঁ, তারা জানেন যে মানে দলের নির্দেশের একটা ব্যাপার আছে। দল যেটা নির্দেশ দেবে সেটা সব ক্যাডারকে পালন করতে হবে প্রশ্নহীনভাবে।
এটাই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন একবার ইনভলভ হয়ে গেলে। কঠিন না, এটা অসম্ভব। কঠিন বলবো না, এটা অসম্ভব। আপনাকে দল ছেড়ে দিতে হবে। এবং আমি এই দল করি আমার 18 বছর বয়স থেকে আমি সিভিপি করি। আমি সিভিপির সাথে যুক্ত হয়েছি 18 বছর বয়সে। সেই দলের এটা আমার পরিবার, এটা আমার পারিবারিক দল, তো তাই না? তো এই দলের হেরিটেজ আমি দুম করে হঠাৎ করে ছেড়ে দিতে পারবো, এটা তো কল্পনাই করা সম্ভব। শেষ করে দিতে হচ্ছে, কিন্তু প্রশ্ন না করে পারছি না, জানতে চাই যে আপনি দেশে আসবেন কবে? আমি এটা বলি যে যেদিন ঈশ্বরের আদেশ হবে সেদিন যাব। আসলেই তো তাই, এটা আমার উপরে নাই। হ্যাঁ, এটা আমার উপরে নাই, কারণ আমি তো এখানে রিফিউজি, পলিটিক্যাল রিফিউজি, আমার পাসপোর্ট নাই। তারপর আমার এখানে রেসিডেন্স স্ট্যাটাসটা রিফিউজি স্ট্যাটাসের সাথে যুক্ত করা। তো আমি এখান থেকে যদি চলে যাই, আমাকে স্ট্যাটাস ত্যাগ করে চলে যেতে হবে বাংলাদেশে একবারে সবকিছু। তো এখানে আমার বাচ্চা পড়াশোনা করছে, আমার স্ত্রী তার মেডিকেল রেজিস্ট্রেশনের জন্য পরীক্ষা দিচ্ছে, আমার পিএইচডি শেষ হয়নি, এটা একটা ব্যাপার। পিএইচডি করছি, তো আমি পিএইচডি শেষ করতে পারবো না। হ্যাঁ, আমার পিএইচডিটা শেষ করতে হবে, আমার বাড়ির লোন আছে, আমার এডুকেশন লোন আছে, এটা শোধ করতে হবে। এগুলো অনেক ইস্যুস আছে যেগুলো আমি ছেড়ে একদম যদি চলে যাই তাহলে আমি অনেক কিছু আনসেটেলড থেকে যাবে এবং সেটা ইয়ে করা সম্ভব না। আর মানে চলে এলে হয়তো আপনাকে একেবারেই চলে আসতে হবে আর কি, একেবারে চলে আসতে হবে। তো একেবারে যে চলে আসবো, একেবারে চলে এসে কি করবো? আমি চাকরি করা মানুষ রে ভাই, আমার চাকরি করে পেট চালাইতে হয়, তো আমাকে একটা চাকরি পেতে হবে, তারপরে আমি যাব। তো অনেক বিষয় আছে। তারপরে ধরেন এইখানে আমি তো বেশ কিছুদিন চাকরি করি, যেখানে আমার একটা রিটায়ারমেন্ট বেনিফিট পাবো। আর আমার চাকরি যে খুব বেশি দিন আছে তা না। আমি এখানে চাকরি করলে ধরেন আমি আর প্রায় 7 বছরের মতো চাকরি করতে পারবো। আর বাংলাদেশে ফিরে গেলে তো আমার রিটায়ারমেন্টের বয়স চলে আসছে, কারণ আমার বন্ধু বান্ধবরা সামনের বছর রিটায়ারমেন্টে চলে যাবে, সামনের বছর তারপরের বছর রিটায়ারমেন্টে চলে যাবে। তো এগুলো অনেক ইস্যুস আছে, পার্সোনাল এবং পলিটিক্যাল। সেই ইস্যুস গুলো যদি সেটেল না হয় তাহলে এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। হ্যাঁ, তবে এটা ঠিক, যদি বাংলাদেশের খুব জরুরি জটিল প্রয়োজন হয় আমি কোনো দিকে তাকাবো না। আমার উপস্থিতিটা এখন এমন না যে খুবই প্রয়োজনীয় যদি হয় আমি সবকিছু ছেড়েছি। এই সেফুদার এইটা হলো পলিটিক্যাল এক্সপ্রেশন, সেফুদার অ্যাক্টিভিজমের পলিটিক্যাল এক্সপ্রেশন। সেফুদাকে অনেকে পছন্দ করে না, গুরুত্ব দেয় না, কিন্তু সেফুদা ওয়াজ এ ফেনোমেন। হ্যাঁ, এবং এই ফেনোমেননটাকে যে যদি কেউ ধরতে না পারে তাহলে সে আসলে তার রাজনীতি করা উচিত না। 2 নাম্বার হচ্ছে হিরো আলম তার গ্রাম্য রাস্টিক ভয়েসে কথা বলে, ভেরি স্ট্রং প্রভিন্সিয়াল অ্যাকসেন্ট, বগুড়ার অ্যাকসেন্টে কথা বলে, এক্সট্রিমলি স্ট্রং প্রভিন্সিয়াল অ্যাকসেন্ট, এবং পপুলার। তাকে গুরুত্ব দেয় না কেউ, কিন্তু সে পপুলার, তার ভিডিও দেখে, তার কথা শোনে। তো আমি তো আমার কথা শোনাতে চাই, আমি কম্বাইন করলাম এই দুটোকে, সফুদার পার্সোনালিটির সাথে হিরো আলমের অ্যাকসেন্ট। আমি বগুড়ার লোক, আমি বগুড়ার ভাষা তো বলতে পারি, যদিও দীর্ঘদিন না বলার কারণে একটু ইয়ে ছিল, আমার বন্ধু বান্ধবরা হেল্প করছে কোনটা কিভাবে বলতাম। তো এইটা দিয়ে আমি এই কাজটা করেছি। আর 2 নাম্বার বিষয় হচ্ছে অশ্লীলতার কথা যেটা বললেন না, এটা আমি সরি যে আপনার সামনে এই আলাপটা করতে হচ্ছে, কিন্তু এটা জানা থাকা দরকার। আপনার একজন মানুষ তার যদি তাকে যদি আঘাত করতে হয়, মানুষ তাকে আঘাত করে তার দুর্বল জায়গাটা। আপনি জানেন কিনা জানি না, আমি একসময় কারাতে করতাম, আমি কিন্তু কারাতে ব্ল্যাক বেল্ট। তো আমার জানা আছে যে কিভাবে উইক পয়েন্ট গুলোকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় এবং কোথায় দিয়ে আক্রমণটা কোথায় দিয়ে সানাইতে হয়, এটা খুব জানা আছে। কারাতে ফাইট করার সময় আমার যে দুর্বল পয়েন্ট সেটাকে প্রোটেক্ট করে রাখতে হয়, ওখানে যেন আঘাত করতে না পারে। এটা ফাইট করার সময় সবসময় মাথায় থাকে, আমার প্রতিপক্ষের দুর্বল জায়গাটায় আমি আঘাত করবো এবং আমার দুর্বল জায়গাটাকে আমি রক্ষা করবো, আমি আমার সর্বশক্তি দিয়ে আমার ওটাকে রক্ষা করবো। আঘাত করা কি গুরুত্বপূর্ণ না, নিজেকে রক্ষা করাটা গুরুত্বপূর্ণ। এখন বাংলাদেশে আসলে কি ভাবে প্রতিপক্ষকে ঘায়েল করা হয়, থামিয়ে দেওয়া হয়, এটা কিন্তু এক্সট্রিমলি পলিটিক্যাল ইস্যু। এটা আমি সেই জন্যই আপনার সামনেও আমি এটা আলাপ করছি, এটা আমি আলাপ করতে দ্বিধা করছি না, এটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আরো ভালো ভিডিও পেতে 24 আপডেট নিউজ
ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ভালো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।